আসসালামু আলাইকুম। স্বাগতম জানালার প্রথম ভিডিওতে। শুরু করছি আল্লাহর নামে এবং সেই সাথে সাথে শুরু করছি আপনাদের সাথে পথ চলা। আজকে আপনাদের মাঝে গ্রামগঞ্জের কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। এদেশে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল, পুরাকীর্তি ও সম্পদ, প্রবাল দ্বীপ, পাহাড়, ঝর্ণা, চা বাগান, হাওর বিল, নিঝুম দ্বীপসহ অসংখ্য পর্যটক আকর্ষণীয় স্থান হয়েও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি এ দেশটি এবং এদেশের এই শিল্পটি। বাংলাদেশের অন্যতম সুন্দর একটি গ্রামের নাম হলো পাঁচগাঁও। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমকান্দা উপজেলায় এই সুন্দর গ্রামটির অবস্থান। কলমকান্দি উপজেলার 8টি ইউনিয়নের 3টি ইউনিয়নই পাহাড়ি সীমান্ত বেষ্টিত এবং সেই সীমান্তগুলো যেন এক একটি নৈসর্গিক সৌন্দর্যের আধার। তেমনই একটি সীমান্তলগ্ন এলাকার নাম পাঁচগাঁও, যা রংসাতি ইউনিয়নে অবস্থিত। অনেকে বলে এখান থেকে নাকি গারো পাহাড়ের শুরু। অন্যদিকে স্থানীয়রা একে পাঁচগাঁওয়ের টিলা বা কলমকান্দার পাহাড় বলে চিনে। যদিও টিলা এলাকার আসল নাম কথিত চাঁদ সওদাগরের ডুবে যাওয়া নৌকার নাম ধরে চন্দ্রডিঙ্গা পাহাড়। স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে চাঁদ সওদাগরের নৌকা ডুবেছিল এখানে, তাই পাহাড়টি কিছুটা নৌআকৃতির দেখতে, আর এ কারণেই এর নাম চন্দ্রডিঙ্গা বা চন্দ্রডিঙ্গি। চারপাশে সমতল ভূমির মাঝখানে অবস্থিত এই টিলা। এই টিলার পাদদেশেই বাস করে হাজং ও গারো উপজাতিরা। টিলাগুলো অনেক সুন্দর, একেবারে সবুজের সমারোহ বললেই চলে। এখানে এক সময় বন্য হাতির দেখা পাওয়া যেত, যদিও এখন আর দেখা যায় না। এক পলক দেখার জন্য গেলেও পাহাড় আর সবুজ সমতলের এই ছোট্ট সুন্দর গ্রামটি আপনাকে নিরাশ করবে না। ছোট্ট এই টিলাগুলো গারো পাহাড়ের সাথে সংযুক্ত। টিলাগুলোর বুক ছিঁড়ে নেমে আসা ঝর্ণা নিমেষেই আপনার মনকে শীতলতার জোয়ারে ভাসাবে। পাঁচগাঁও টিলাগুলোতে পৌঁছে আপনি দেখতে পারেন বিখ্যাত বটগাছ। চাইলে এর ছায়ায় বসে একটু জিরিয়েও নিতে পারেন। টিলায় চড়ার পর দেখা মিলবে ছোট মাঝারি সাইজের বেশ কিছু মিনি ঝর্ণার। আছে ছোট ছোট কিছু জিরিপথ, ট্রেল। এসব জিরিতে পা রাখা মাত্রই আপনার ক্লান্তি দূর হয়ে যেতে বাধ্য। এত শীতল, নির্মল আর আরামদায়ক একটা পরিবেশ। এবং এই গ্রামের মানুষের সাধারণ জীবনযাপন দেখেও আপনার ভালো লাগতে পারে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ ভ্রমণ করতে পছন্দ করতেন। দেশ ভ্রমণ করা ভালো। যত দুনিয়া দেখবেন, সৌন্দর্য উপভোগ করবেন, আর আল্লাহর প্রতি সন্তুষ্টি আরও বাড়বে। জীবনে সময় হলে অবশ্যই গ্রামগুলো ঘুরে দেখবেন। অষ্টগ্রাম উপজেলা একটি হাওর বেষ্টিত যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা। কিশোরগঞ্জ হতে দক্ষিণ পূর্ব দিকে অষ্টগ্রাম উপজেলার অবস্থান। কিশোরগঞ্জ জেলা সদর হতে অষ্টগ্রামের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। বিখ্যাত হাকালুকি ও টাঙ্গর পাশে এর অবস্থান। কিশোরগঞ্জের ইটনা, মিঠামাইন ও অষ্টগ্রামের পুরোটা, নিকলি, তারাইলু, করিমগঞ্জের কিছু অংশ, নেত্রকোনার খালিয়াজুরি, হবিগঞ্জের আজমিরিগঞ্জ এবং সুনামগঞ্জের কিছু এলাকা জুড়ে এই হাওর বিস্তৃত। বর্ষায় বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে মহাসাগরের রূপ নেয়। একটানা 3.5 ঘন্টা জলপথ পাড়ি দেয় দারুণ সব সৌন্দর্যমণ্ডিত জলবেষ্টিত এই জনপদ। বর্ষাকালে অষ্টগ্রাম হাওরে নৌকা ভাসালে মনে হয় অকুল দরিয়া পার হতে যাচ্ছে। কুল নাই, কিনার নাই, শুধু অশান্ত উর্মিমালা উঠানামা করছে বিরামহীনভাবে। সকালে যখন রক্তলাল সূর্যের উদয় ঘটে, তখন মনে হয় ঢেউয়ের ছন্দে দুলায় রক্তিম সূর্য একবার পানির নিচে ডুবছে, আবার ভেসে উঠছে। অতি প্রত্যুষে দিগন্ত বিস্তৃত নিঃশব্দ জলরাশি ভেদ করে চারিদিকে অয়াবির ছড়িয়ে সূর্য যখন স্বেচ্ছায় তার তেজ সংবরণ করে পূর্ব দিক থেকে একটি বড় লাল গোলাকৃতি বলের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে, তখন সে দৃশ্য বড়ই চিত্তাকর্ষক। কিশোরগঞ্জের নিকলিতে ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইজকে কেন্দ্র করে উপজেলা সদরসহ পুরো হাওরবাসীর মাঝে থাকে উৎসবের আমেজ। ছন্দের তালে তালে মাঝিদের দাঁড় বেয়ে নৌকা এগিয়ে নেয়ার দৃশ্য উপভোগ করে শিশু, নারী, পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক লাখ মানুষ। নিকলি ও আশেপাশের বেশ কয়েকটি উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুল সংখ্যক লোকজন নৌকাবাইজ প্রতিযোগিতা দেখতে বেড়িবাঁধ সংলগ্ন সোয়াইজনী নদীর পাড়ে এসে ভিড় জমায়। কিশোরগঞ্জের প্রতিটি মানুষ কৃষিপ্রেমী।
তারা অনেক সহজ এবং সরল। দিন শেষে যারা গ্রাম প্রেমী আছেন তারা অবশ্যই নিকলিতে যাবেন। বলছিলাম সাগরকন্যা সন্দ্বীপের কথা। সন্দ্বীপ ভ্রমণের সময়কার স্মৃতির পটভূমিকাতেই কাজী নজরুল ইসলাম তার মধুবালা গীতিনাট্য রচনা করেন। সন্দ্বীপে বৃক্ষের ছায়াতলে বসে নজরুল তার চক্রবাক কাব্যগ্রন্থের অনেকগুলো কবিতা রচনা করেন। সন্দ্বীপের উপজেলায় 1767 সালে আবু তুরাবের নেতৃত্বে বাংলার প্রথম কৃষক বিদ্রোহ এবং 1930 সালে কংগ্রেস সভাপতি কালী কেশব ঘোষের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন সংগঠিত হয়। সন্দ্বীপে একটা সময় কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মাণের জন্য পৃথিবী বিখ্যাত ছিল। ইউরোপের বিভিন্ন এলাকায় এই জাহাজ রপ্তানি করা হতো। তুরস্কের সুলতান এই এলাকার জাহাজের প্রতি আকৃষ্ট হয়ে এখান থেকে বেশ কিছু জাহাজ কিনে নেন। ভারতবর্ষের মধ্যে সন্দ্বীপ ছিল একটি সমৃদ্ধশালী বন্দর। লবণ ও জাহাজ ব্যবসা, শস্য সম্পদ ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে ষোড়শ শতাব্দীর মধ্যভাগে পর্তুগিজরা সন্দ্বীপে উপনিবেশ স্থাপন করেন। ইউরোপীয়দের লেখা ইতিহাসে জানা যায় সন্দ্বীপে প্রায় 3000 বছরের আদিকাল ধরে লোক বসতি বিদ্যমান। এমনকি এককালে এর সাথে সংযুক্ত থাকা নোয়াখালীতে মানুষের বসতি স্থাপনের পূর্বেই সন্দ্বীপে জনবসতি গড়ে উঠেছিল। সন্দ্বীপের লবণ শিল্প, জাহাজ নির্মাণ ও কারখানা বস্ত্রশিল্প পৃথিবী বিখ্যাত ছিল। উপমহাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান হওয়ায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভ্রমণকারীরা এই অঞ্চলে এসে তাদের জাহাজ নোঙর করতেন এবং সহজ বাণিজ্য ব্যবস্থা, পরিবহন সুবিধাদি থাকায় এই অঞ্চলে ব্যবসা এবং বসতি স্থাপনে আগ্রহ প্রকাশ করতেন। 1776 সালের এক প্রতিবেদনে জানা যায় প্রতি বছর সন্দ্বীপে উৎপাদিত প্রায় 1,30,000 মণ লবণ 300 জাহাজে করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো। সন্দ্বীপের রূপে মুগ্ধ হয়ে যুগে যুগে অনেক কবি, সাহিত্যিক, ঐতিহাসিক পর্যটক এসেছেন এখানে। 1345 খ্রিস্টাব্দে ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সন্দ্বীপে আসেন। 1565 সালে ডেনিশ পর্যটক সিজার ফ্রেডারিক সন্দ্বীপে আসেন এবং এর বহু প্রাচীন নিদর্শনের বর্ণনা লিপিবদ্ধ করেন। 1929 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি কাজী নজরুল ইসলাম রাজনীতিবিদ মুজাফফর আহমেদের সাথে সন্দ্বীপে আসেন। সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল বরাবর অবস্থিত চট্টগ্রাম জেলার একটি দ্বীপ। প্রশাসনিকভাবে এটি সন্দ্বীপ উপজেলায় অন্তর্গত। পরিশেষে একটা কথাই বলবো, সন্দ্বীপ ভ্রমণের মূল সৌন্দর্য সূর্যোদয় এবং সূর্যাস্ত। প্রতিটা মানুষ পৃথিবীতে ব্যস্ত, তবে সময় এবং সুযোগ হলে অবশ্যই জায়গাগুলো ঘুরে দেখবেন। এই বলে শেষ করছি আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।